এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ। আমি ইউএসএতে আসার পর থেকে অনেকেরই কৌতূহল যে আমি এখানে কি করে আসলাম, কি তার প্রসিডিওর, সেটা নিয়ে অনেকেই আমাকে মেসেঞ্জারে মেসেজ করছে। তাছাড়া এমনিও জানতে চায় আমার বন্ধুবান্ধব, আর দেশে যারা থাকে তো সবার জন্য আজকের এই ভিডিওটা। প্রথমেই তোমাদের যদি দেশের বাইরে কোনো বিদেশে যেতে হয় তার জন্য তোমাদের একটা পাসপোর্ট দরকার। যাদের যাদের পাসপোর্ট আছে তো খুবই ভালো, আর যাদের যাদের পাসপোর্ট নেই তাদের জন্য প্রথমে, যারা ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখছো, তাদেরকে তোমার গুগলে গিয়ে পাসপোর্ট সেবা বলে লিখতে হবে। তারপর একটা পেজ খুলবে, ওখানে রেজিস্ট্রেশন করবে। দেন পাসপোর্টের যে অনলাইন ফর্ম ফিল আপের প্রসিডিওরটা আছে সেটা পূরণ করবে। তারপর 1500 টাকা ওরা চার্জও করবে ওখান থেকে, মানে ফর্ম ফিল আপের ফি। তারপর একটা ডেট দেবে তোমাদের, সেই ডেটে গিয়ে ওখানে একটা ছোটোখাটো ডকুমেন্ট ভেরিফিকেশন আর ইন্টারভিউ হবে, আর 1 থেকে 1.5 মাসের মধ্যে পাসপোর্ট হাতে পেয়ে যাবে। পাসপোর্ট পেয়ে গেলে এবার পাসপোর্ট হাতে পাওয়ার পর তোমাদের সবারই ভিসার দরকার, কারণ পাসপোর্ট হলো কোনো দেশে যাওয়ার ছাড়পত্র, আর ভিসা হলো মেয়াদ, মানে সেই দেশে গিয়ে তোমরা কতদিন থাকতে পারবে। তো পাসপোর্ট পেয়ে গেলেই সবাই ভিসার জন্য অ্যাপ্লাই করবে। এবারে এখানে ইউএসের ক্ষেত্রে ভিসার অনেকগুলো ক্যাটাগরি আছে, তো আমি সব ক্যাটাগরিগুলো বলছি এবার। যেমন আমি আর আমার হাজব্যান্ড এসেছি J1 আর J2 ভিসা, তো আমি এখানে ডিটেলসের সমস্ত ভিসাগুলো বলছি। ভিসার যে ক্যাটাগরিগুলো আছে সেটা প্রথম হলো H1B, তারপরে F1, R1, J1, J2, L1, L2 আর B1, B2। এই ভিসাগুলোর মাধ্যমে তোমরা ইউএসএতে আসতে পারো। এবার কোন ভিসার ক্যাটাগরিতে কে পড়বে বা কোন ভিসার জন্য তোমরা অ্যাপ্লাই করবে সেটা আমি বলছি, সাথে থাকো। এবার আমি J1 আর J2 ভিসার কথা বলবো। J1 ভিসা হচ্ছে যারা বিদেশে, মানে ইউএসএতে এখানে টিচিং, রিসার্চ আর এক্সচেঞ্জ ভিজিটার প্রোগ্রাম আর টিচিং রিলেটেড কোনো কিছু করতে আসছে, তো তাদের জন্য এই ভিসা। আর তার সাথে যে আসছে তার জন্য J2 ডিপেন্ডেন্ট ভিসা। এটা মাদের প্রথমত প্রেফার করে না, যদি তার কোনো গার্লফ্রেন্ড আর তোমার ওয়াইফ থাকে তো ইউএস তাদেরকেই বেশি প্রাধান্য দেয়। তো আমি J2 ডিপেন্ডেন্ট ভিসা এসেছি, আর আমার হাজব্যান্ড এসছে J1-এ। এবার আমি তোমাদের বলবো স্টুডেন্ট ভিসা, যেটা হলো F1 ভিসাতে কারা অ্যাপ্লাই করতে পারো? যারা এখানে মাস্টার্স করতে আসবে ভাবছো, ব্যাচেলার্স করতে আসবে ভাবছো, তারা F1 এই ভিসাটা অ্যাপ্লাই করে এখানে আসতে পারো। তাছাড়া জানো তো একটা খুব ইন্টারেস্টিং ভিসা আছে, সেটা হলো R1 ভিসা। এবার R1 ভিসাতে কারা অ্যাপ্লাই করতে বলো তো? যারা হচ্ছে পুরোহিত। তোমরা তো জানো আমি এখানে একটা দুটো ব্লগেও দেখিয়েছি যে এখানে ইসকন আছে, তারপরে হিন্দুদের মন্দির আছে যেখানে বিভিন্ন রকম পুরোহিতরা আসে আমাদের দেশ থেকে। তো তারা কোন ভিসায় আসে? তাদের জন্য হচ্ছে R1 ভিসা। এটা হচ্ছে রিলিজিয়াস ভিসা। ওই ভিসায় আমাদের দেশের বলো, দেশের বাইরে থেকেও বলো, যে সমস্ত পুরোহিতরা পুজো পার্বণের জন্য ইউএসএতে আসতে চায় তাদেরকে অলওয়েজ ওয়েলকাম কথা। এরপর আছে H1B ভিসা। H1B ভিসা হলো সেই ভিসা যারা ইন্ডিয়া থেকে ইউএসএতে কাজের সূত্রে আসছে, তারা H1B ভিসা পায়, মানে অফিস থেকেই পায়। অফিস থেকে তারা কাজের সূত্রে এখানে আসে। তো এই ভিসার জন্য কারা কারা অ্যাপ্লাই করতে পারবে? যাদের ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, মানে সোশ্যাল সায়েন্স, ফিজিক্যাল, বায়োসায়েন্স, সায়েন্স রিলেটেড কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে তারা পাবে। আর এই ভিসাটা কিন্তু অফিস থেকে কাজের সূত্রেই পায়। আর এরা এখানে এসে তাদের যে জবটা আছে, অফিসিয়াল জব, তার বাইরে কিন্তু অন্য কোনো জব তারা করতে পারে না। আর সাধারণত 6 বছর থাকে এই ভিসার মেয়াদ। আর তাদের সাথে যারা আসে তারা H1B ডিপেন্ডেন্ট ভিসাতেই আসে। পর আসছে আর একটা ভিসা, যেটা হলো L1 আর L2। এবার L1 আর L2 ভিসাতে কারা আসতে পারে? যারা পুরোপুরিভাবে কমিটেড থাকছে ইউএসএতে এসে, ইউএস কোম্পানিতেই তাদের মানে কাজ করবে, ইউএস কোম্পানিতেই তারা নিয়োগ হবে। আর ইউএস কোম্পানির জন্য তারা পুরোপুরিভাবে ডেডিকেটেড, মানে যারা ইউএস কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানিতে কাজ করবে না, শুধুমাত্র তারাই পায়। আর এটা হলো নন ইমিগ্রেন্ট ভিসা, L2 ভিসা। এরপর দুটো ভিসা বাকি আছে, B1 আর B2। B1 হলো তোমার বিজনেস ভিসা, যারা ইউএসএতে বিজনেস করার পারপাসে আসছে, যারা ভাবছে এখানে এসে ইনভেস্ট করবে, ব্যবসা করবে, তারাই B1 ভিসা পাবে। আর B2 হলো অনেকেই জানো আর অনেকেই জানো না, এটা হচ্ছে ট্যুরিজম ভিসা, মানে যারা ইউএসএতে ঘুরতে আসছে ফর ভ্যাকেশন, ফর হলিডে, তাদের জন্য এই V2 ভিসা। তো এই হলো সমস্ত রকম ভিসার ক্যাটাগরি। যেই ক্যাটাগরির মধ্যে যারা যারা পড়বে সেই ক্যাটাগরি অনুযায়ী তোমরা নিজেদেরকে আইডেন্টিফাই করে দেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারো।
এরপর আসছে B1 আর B2 ভিসা। B2 ভিসা হচ্ছে তোমার হলিডে ভিসা। হলিডে মিন্স যারা ইউএসএতে আসছে ঘোরার পারপাসে, মানে ফর ভ্যাকেশন, ফর হলিডে, যারা ঘুরতে আসছে আর কি, এটা এক প্রকার ট্রাভেল ভিসাও বলতে পারো, তারা B2 ভিসাতে অ্যাপ্লাই করবে। আর যারা ব্যবসায় ইনভেস্ট করবে ভাবছে, মানে ইউএসএতে আসবে ব্যবসা করার জন্য, তারা B1 ভিসাটা অ্যাপ্লাই করতে পারে। এবার ভিসা অ্যাপ্লাই করা তোমাদের হয়ে গেল, যে যে ক্যাটাগরিতে পড়ো ক্যাটাগরি অনুযায়ী। তারপরে তোমাদের পড়বে ভিসা ইন্টারভিউ ডেট। সেটা ভিসা অ্যাপ্লাই করা 2-3 মাসের মধ্যেই পড়ে যায়, বা কারোর সৌভাগ্য থাকলে 1 মাসের মধ্যেই পড়ে। তো ইন্টারভিউ দুভাগে হয়, একটা হয় বায়োমেট্রিক আর একটা হয় নর্মাল ইন্টারভিউ। তো বায়োমেট্রিকে তোমাদের যার যে ডকুমেন্টগুলো থাকবে সেই ডকুমেন্টগুলো ভালোভাবে ওরা ভেরিফিকেশান করে, তারপর ছবি তোলে, ওখান থেকে ফিঙ্গারপ্রিন্ট নেয়, তারপর ব্যাস ওটা কমপ্লিট। আর দেন তারপরে থাকছে তোমার নর্মাল ইন্টারভিউ, যেটাতে আবার ওরা পারপাস জানতে চাই যে তোমরা কেন ইউএসএতে আসছো, তোমার যাওয়ার কারণ কি, কতদিন থাকবে, আর পুরো ডকুমেন্ট ফার্দার ভালো করে ভেরিফিকেশান করে, দেন কমপ্লিট। এবার ভিসাও পেয়ে গেলে, পাসপোর্টও হাতে, তারপর আমাদের কী করতে হবে, টিকিট কাটতে হবে। এবার টিকিট কাটার ক্ষেত্রে বলে রাখি, তোমরা দুরকম বেনিফিট পেতে পারো। বেনিফিট মিন্স যদি তোমরা যবে আসছো তার কিছু মাস আগে থেকে টিকিট কাটো, তাহলে কিন্তু টিকিটের ভাড়াটা একটু কম পড়বে। আর যদি রাউন্ড ট্রিপ কাটো, যদি তোমরা ঘুরতে আসো, আসার আর ফেরার টিকিটটা একসাথে কেটে নাও, তাহলে একটু ভাড়াটা কম পড়বে, বুঝলে তো। এবার ভাড়াটা কি হিসাবে আরও একটু কম হয় জানো তো, মানে লেওভার হিসাবে। মানে তোমরা তো একেবারে সিসিইউ মানে কলকাতা এয়ারপোর্ট থেকে ডিরেক্ট ফ্লাইটে এখানে আসতে পারো না। এখানে আসতে গেলে 2-3টে জায়গায় লেওভার থাকে। এবার তোমার লেওভার যতটা বেশি হবে, লেওভারের টাইমিং যতটা বেশি হবে, সেই অনুযায়ী তোমার টিকিটের ভাড়াটাও বাড়বে আর কমবে। লেওভারের টাইম যদি তোমাদের বেশি থাকে, তাহলে তোমরা বুঝে নিও তোমাদের টিকিটের কমটা, মানে দামটাও একটু কম থাকবে। আর যদি লেওভার খুব কম সময়ের জন্য থাকে, তাহলে তোমাদের টিকিটের দামটা কিন্তু বেশি থাকবে। লেওভারটা আমি ক্লিয়ার করছি, যেমন আমরা এসেছিলাম কলকাতা এয়ারপোর্ট থেকে, তো আমাদের ইমারেটসে ফ্লাইট ছিল। তো ইমারেটস প্রথমে আমাদের কলকাতা থেকে দুবাই এনেছিল। তো দুবাইয়ে আমাদের লেওভার ছিল 10 আওয়ার্স। তো 10 আওয়ার্স ওখানে অপেক্ষা করার পর, তারপর দুবাই থেকে ফ্লাইট ছিল আমাদের এথেন্সে। এথেন্সে আমাদের লেওভার ছিল 2 আওয়ার্স। তারপরে 2 আওয়ার্স ওখানে অপেক্ষা করার পর আমাদের ফাইনাল ফ্লাইট ছিল এথেন্স টু নিউ ইয়র্ক, সেটা 8 থেকে 10 ঘন্টার। তো এই হচ্ছে লেওভার, মানে কোথাও তোমাদের 2 ঘন্টা হল্ট করতে হবে, কোথাও 10 ঘন্টা। তো যেখানকার টাইম যতটা বেশি, তো টিকিটের দামও কিন্তু কমবে। আর লেওভার যদি কম সময়ের জন্য হয়, তাহলে টিকিটের দাম কিন্তু বাড়বে। আর একটা কথা বলে রাখি তোমাদের, তোমরা যদি টিকিট বুক করার ক্ষেত্রে একটু সচেতন থাকো, মানে পিক টাইম দেখে যদি বুক না করো, তাহলে কিন্তু টিকিটের দাম কম হতে পারে। যেমন ইউএসের ক্ষেত্রে এখানে জুন টু আগস্ট এখানে সামার ভ্যাকেশান থাকে। তো এই সময় না টিকিটের দাম অনেকটা বেশি থাকে, কারণ এই ভ্যাকেশানে সবাই কলকাতায় যেতে চায়, ইন্ডিয়া যেতে চায়। তো সেই জন্য এই টাইমটাকে অ্যাভয়েড করবে। আর ক্রিসমাসের টাইমে, মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই টাইমটা এখানে ফেস্টিভ সিজন, তো এই টাইমেও প্রচুর রাশ থাকে। তো এই টাইম দুটো অ্যাভয়েড করে যদি তোমরা টিকিট কাটতে থাকো, তাহলে আশা করি টিকিটের দামটাও কম থাকবে আর তোমরা ঠিক ভালোভাবে আসতে পারবে। এবার টিকিট কাটা হয়ে গেল, তারপরে লাগেজের কথা বলি। টিকিট কাটা হয়ে গেলে তো আমরা সবাই রেডি হয়ে পড়ি লাগেজ প্যাক করার জন্য। তো লাগেজের ক্ষেত্রে কিন্তু তোমরা কেবিন লাগেজ থাকে 7 কেজি পার পার্সন একটা, আর পার পার্সন 2টো ট্রলি নিতে পারবে। সেই ট্রলিগুলো 23 কেজি করে করে থাকে। এবার ওয়েটটা আসার আগে বেশ কয়েকবার ভালো করে মেজার করে নিও, কারণ যদি ওয়েট বেশি হয়, প্রথমত তারা জিনিস ছুঁড়ে ফেলে দেবে তোমার চোখের সামনে, তোমার প্রিয় জিনিসটা। আর না হলে কি করবে জানো তো, পার কেজিতে প্রচুর টাকা ওরা নেবে। তাই আসার আগে অবশ্যই ওয়েটটা চেক করো। 23 কেজি করে 2টো লাগেজ আর 7 কেজি কেবিন লাগেজ, এই তোমরা নিতে পারো। তো এটাকে ভালোভাবে কিন্তু মনে রেখো। আমার হাজব্যান্ড এসেছিলাম ইমারেটসে, তো ইমারেটসে কিন্তু আমাদের নিয়েছিল 1450, আর আমাদের কিন্তু রাউন্ড ট্রিপ ছিল না, মানে সিঙ্গেল ট্রিপই ছিল। আমরা সিসিউ টু নিউ ইয়র্ক এসেছিলাম, তো সেটাও জানিয়ে দিলাম। আর একটা কথা আমি বলে রাখি, অনেকে এরকম আমরা থাকি কি প্রথমবার আসছি ইউএসএতে, কেমন কি হবে। তো আমরা কলকাতা থেকে খাবার কিছু লাগেজে অবশ্যই নিয়ে আসি, কিন্তু খাবার নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে কিছু কিছু জিনিস আমরা নিতে পারবো না, যেমন চাল, ডাল, সুজি, পোস্ত, আটা, এই সমস্ত জিনিস যদি তোমরা নাও, তাহলে কিন্তু তোমাদের এয়ারপোর্ট থেকে তেল চেকিংয়ের সময় কিন্তু ওগুলো ফেলে দেবে, ওগুলো অ্যালাউ করবে না। কারণ যে সমস্ত জিনিসে পোকামাকড় হতে পারে, এই সমস্ত কোনো কিছু
অ্যালাউ করে না। ওরা এটা ভাবে কি তোমরা ইন্ডিয়া থেকে কোনো ইনসেক্ট না ওদের দেশে নিয়ে আসো, তাই গ্রিন জাতীয় জিনিস কিন্তু ওরা অ্যালাউ করে না। তো তোমরা এই সমস্ত কিছু এনো না। প্যাকেট 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 ফুড আনতে পারো, যেমন আমরা ম্যাগি এনেছিলাম, ফ্রুট না সরি প্যাকেট ওই খাবার জিনিসগুলো, যেমন আমরা ম্যাগি এনেছিলাম, বিস্কিট এনেছিলাম, চিপস এনেছিলাম, এই সমস্ত কিছু এনেছিলাম আর কিছু মশলাপাতি, বাট আদারওয়াইজ এইগুলো কিন্তু অ্যালাউ করবে না বলে আমি জানি। আর একটা কথা তোমাদের আমি জানিয়ে রাখি, বাট যারা ফার্স্ট টাইম ইউএসএতে আসছো তারা যেহেতু প্রথমবার আসছো, তো আমরা কি করি কিছু চাল ডাল পোস্ত সুজি ময়দা আটা এগুলো নিয়ে আসি, যে এসে যাতে আমরা টুক করে কিছু রান্না করে নিতে পারি। কিন্তু বলে রাখা ভালো এগুলো কিন্তু এয়ারপোর্টে অ্যালাউ করবে না, কারণ যে পোস্ত অনেকে পোস্ত মানে কারণ যেই সমস্ত জিনিসে পোকা হতে পারে, তো সেই সমস্ত গ্রেনস জাতীয় জিনিস ইউএস অ্যালাউ করে না। তাই এয়ারপোর্টেই তেল সর্ষের তেল, তাই এয়ারপোর্টেই কিন্তু চেকিংয়ের সময় এই সমস্ত জিনিস ফেলে দেবে। তাই তোমরা বেকার এই সমস্ত জিনিস আনবে না, কারণ নিয়ে আসলে চোখের সামনে ফেলে দিলে তোমাদেরও খারাপ লাগবে। তো এই দিকে কিন্তু সবাই সতর্ক থেকো। এবার এয়ারপোর্টে ঢুকবে যখন প্রথমে, মানে যখন তোমরা ইউএসএতে আসছো সিসিইউ থেকে যদি আসো, তাহলে প্রথমে তোমরা এন্ট্রি নেওয়ার পর থেকে কিন্তু তোমাদের ইমিগ্রেশন স্টার্ট হয়ে যাবে। ইমিগ্রেশন ডকুমেন্ট ভেরিফিকেশান লাগেজ চেকিং বোর্ডিং এই সমস্ত কিছু হবে। তারপর যেখানে যেখানে লেওভার থাকবে, এক দুটো জায়গায় তো হবে, যেমন আমাদের দুবাইতে হয়নি কিন্তু এথেন্সে আমাদের চেকিং হয়েছিল, লাগেজ চেকিংও হয়েছিল। তো আবার যখন তোমরা ইউএসএতে এসে পৌঁছাবে, মানে আমরা যখন নিউ ইয়র্কে এসেছিলাম এখানেও কিন্তু সেম আবার আমাদের 1-1.5 ঘন্টা লাইন দিতে হয়েছিল, সেখানেও আমাদের লাগেজ চেকিং ছিল, ডকুমেন্ট ভেরিফিকেশান ছিল। তো ওই 1-1.5 ঘন্টা এরকম লাগে। আর তারপরে এখানে এসে তোমরা কোথায় উঠবে, যারা ঘুরতে আসছো তারা আসার আগে যদি তোমরা কলকাতা থেকে আসো বা ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে আসো, সেখান থেকে অনলাইন হোটেল বুক করে আসতে পারো। আর যারা এখানে ফ্রেন্ডস বা কোনো রিলেটিভের বাড়িতে আসছো তারা তো জানো কোথায় থাকবে, তো তাদের ক্ষেত্রে প্রবলেম নেই। আর যারা এখানে চাকরি সূত্রে আসছো জব পারপাস, তারা অবশ্যই ফেসবুক মার্কেট প্লেস থেকে রুম রেন্টে নিয়ে বা 1 BHK 2 BHK ফ্ল্যাট যেটাই নেবে সেটা রেন্টে নিয়ে চলে এসো, কোনো অসুবিধা নেই। আর এখানে এসে পৌঁছালে এয়ারপোর্টের বাইরেই দেখবে এখানে উবের আছে, তো উবের বুক করে যথাযথ গন্তব্যে চলে যাও। তো আজকের মতো ব্লগটা আমার এখানেই শেষ। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা। তো যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই জানিও আমার আজকের ব্লগটা কেমন লাগলো, আর অবশ্যই লাইক শেয়ার করো আর কমেন্ট করো। কিছু কথা তোমাদের আমি মিস করে গেছিলাম, সেই কথাগুলো বলার জন্য কিছু ছবি অ্যাড করলাম আমার ইউএসের। আর কথাগুলো হলো, আমি বলেছিলাম 1450 লেগেছে, 1450 ইউএসডি লেগেছে ডলার এখানে আসার জন্য। আর তোমরা যারা ওখান থেকে হোটেল বুক করে আসতে চাও সেই ক্ষেত্রে এয়ারবিএনবি বলে অপশান আছে, সেটা গুগলে গিয়ে সার্চ করো পেয়ে যাবে।